আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আহমেদ পলাশ শুরু করছি ছন্দের সূত্রে বাংলা ব্যাকরণ ক্লাস। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে নত্যবিধান। তো আমি পূর্বের ক্লাসগুলোর মতোই আজকেও ছন্দ এবং সূত্র আকারে আপনাদেরকে নত্যবিধানটা শেখানোর চেষ্টা করব। তবে আমার একটা অনুরোধ থাকবে, সেটি হচ্ছে ক্লাসটির প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তবেই আমি কি বলেছি, কোন সূত্র দিয়ে কি বলতে চেয়েছি সেটি আপনি ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তো শুরু করি ক্লাসটি। দেখুন, আমি বোর্ডের মধ্যে একটি সূত্র লিখেছি, টুডে ঋষির পাঠ। অর্থাৎ আমার একটা বন্ধুর নাম হচ্ছে ঋষি। তো দুজনেই একসাথেই পড়তাম। তো আমাদের বাংলা স্যার সবসময় আমাদের দুই বন্ধুর কাছ থেকে কবিতা পাঠ শুনতেন। তো বন্ধুরা, গতকাল আমি কবিতা পাঠ করেছি। গতকাল যেহেতু আমি কবিতা পাঠ করেছি, এজন্য আমার বাংলা স্যার খুব মজা করে বাংলা এবং ইংলিশ মিশিয়ে আমার বন্ধু ঋষিকে বলল যে, ঋষি, গতকাল যেহেতু পলাশে পড়েছে, টুডে অর্থাৎ আজকে, টুডে ঋষির পাঠ অর্থাৎ আজকে ঋষির পাঠ। এই কথা যখনই আমি আমার স্যারের মুখে শুনলাম, তখনই আমার মাথায় হঠাৎ করে বুদ্ধি চলে আসে। সেটি হচ্ছে, এই সুন্দর এই সূত্র দিয়ে আমি তো আমাদের নত্যবিধানের সূত্রটা বানিয়ে ফেলতে পারি। এরপরে আমি বাসায় এসে ঠিক যা ভেবেছি তাই করেছি। কিভাবে করেছি? টুডে ঋষির পাঠ, এটা সমান সমান আমি লিখে ফেলেছি কি মূর্ধন্য ন। অর্থাৎ এই সূত্রের মধ্যে যতগুলো বর্ণ রয়েছে, আমি আবার বলছি, এই সূত্রের মধ্যে অর্থাৎ এই বাক্যটার মধ্যে যতগুলো বর্ণ রয়েছে, প্রত্যেকটার বর্ণের শেষে কি বসবে? মূর্ধন্য ন। এখন বলতে পারেন কিভাবে কিভাবে এবার অ্যান্সারে যাচ্ছি, কিভাবে অ্যান্সারটা করবেন। দেখুন, প্রথম বর্ণটা আমার এখানে কি রয়েছে? ট। ট সমান সমান কি হবে? খেয়াল করুন, মূর্ধন্য ন। ট বর্গীয় বর্ণগুলো কি কি? ট বর্গীয় বর্ণগুলো হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য ন। তো ঢ যেটা আছে বড়টা, ওটাতে আসলে বসে না, ব্যবহারই হয় না, এই জন্য আর এটা লেখার দরকার নেই। এরপরে মূর্ধন্য তো এখানেই আছে। অর্থাৎ এই তিনটি বর্ণের পরে সবসময় কি বসবে? মূর্ধন্য ন। এবার খেয়াল করুন তো, এই তিনটি বর্ণ কি আমার এই বাক্যের মধ্যে আছে? হ্যাঁ আছে। দেখুন, ট, ঠ, এরপর আছে কি? ড। তাহলে আমি একদম সহজেই বলতে চাচ্ছি যে ট বর্গীয় বর্ণের মধ্যে কখনোই দন্ত ন বসে না, সবসময় কি বসবে? মূর্ধন্য ন। এখন কেন মূর্ধন্য ন বসবে, কারণটা কি আগে একটু বলে রাখি, যেটা আমি আগে বলিনি সেটি এখনই বলছি। নত্যবিধান আসলে কি? নত্যবিধান হচ্ছে তৎসম শব্দে মূর্ধন্য নয়ের সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে। এই জিনিসটা লিখে নেবেন। আবার বলছি, তৎসম শব্দে মূর্ধন্যয়ের সঠিক ব্যবহারকে নত্যবিধান বলে। তাহলে এখন আমরা প্রথমে জানলাম যে ট বর্গীয় বর্ণ যদি তৎসম শব্দে ব্যবহৃত হয়, সেখানের মধ্যে সবসময় কি বসবে? মূর্ধন্য ন বসবে। আমরা এবার যাই উদাহরণে। যেমন ঘন্টা, আবার আমি লিখলাম ঘন্টা। আচ্ছা, এবার বলুন তো এখানে অ্যান্সার কোনটা সঠিক হবে? একবার গত 2 বছর আগে একটা বিসিএস পরীক্ষার মধ্যে এই বানানটা দিয়েছিল, এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল। তো এই জিনিসগুলো করা যাবে না, কারণ হচ্ছে ট বর্গীয় বর্ণে সবসময় কি বসবে? দন্ত ন নাকি মূর্ধন্য ন? এই যে আমরা বলেছি ট বর্গীয় বর্ণে সবসময় কি বসবে? মূর্ধন্য ন। সুতরাং কোনটা রাইট বলুন, এটা না এটা? অবশ্যই এটা। আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছি। এবার দেখুন, আমি আবার লিখলাম বন্টন, এই পাশে লিখলাম বন্টন। আপনি বলুন তো এখানে কোনটা রাইট হবে, এটা নাকি এটা? অবশ্যই, যেহেতু আমরা জানি ট বর্গীয় বর্ণে কি বসে? মূর্ধন্য ন, সুতরাং এটা রাইট, এটা রং। ঠিক আছে, এবার যাব ট বর্গীয় বর্ণের দ্বিতীয় বর্ণ ঠ। ঠ হলো কি হবে? মূর্ধন্য ন। এখন আমি লিখলাম কণ্ঠ, আবার আমি লিখলাম কণ্ঠ।
কোনটা রাইট বলুন, এটা না এটা? অবশ্যই এটি। কেন? আমরা জানি ঠ হলেও কি বসবে? মূর্ধন্য হবে, এজন্য এটা রাইট, এটা রং। আরেকটা উদাহরণ দিই এখানের মধ্যে। আমি এখন লিখলাম লুণ্ঠন, এই পাশে লিখলাম লুণ্ঠন। বলুন কোনটা রাইট, এটি নাকি এটি? অবশ্যই আমরা যেহেতু জানি ঠয়ের পরে মূর্ধন্য হয়, সুতরাং তৎসম শব্দে এটি রাইট হবে, এটি রং। আশা করি এই দুটো সূত্র মনে থাকবে। এখন আমি যাব ড বর্ণে। দেখুন কাণ্ড নাকি কাণ্ড, কোনটা রাইট বলুন? অবশ্যই আমরা জানি ড বর্ণের পরে কি হয়? ড বর্ণের প্যাটার্নের মধ্যে কি বসবে? মূর্ধন্য বসবে, সুতরাং এটি রাইট, এটি রং। ঠিক আছে? কিংবা আমরা যদি বলি যে গন্ডগোল, আবার বললাম গন্ডগোল। তা এখন বলুন তো দন্তন দিয়ে রাইট হবে নাকি মূর্ধন্য দিয়ে রাইট হবে? তো আপনারা সবারই একই অ্যান্সার দেবেন আমাকে, সেটি হচ্ছে মূর্ধন্য দিয়ে রাইট হবে। আশা করি আমরা ট বর্গীয় বর্ণের মধ্যে যে মূর্ধন্য হয় সেটির ব্যাখ্যা জানতে পেরেছি। আমাদের পরবর্তী বর্ণ হচ্ছে রি। এখন আপনাদেরকে একটা তথ্য দিয়ে রাখছি এবং মনে রাখবেন, সেটা আপনারা জানেনও, সেটি হচ্ছে এই রি এর দুটি রূপ আছে, একটা হচ্ছে রি আর একটা হচ্ছে রিকার। তো আপনারা মনে রাখবেন রি এবং রিকারের পর মূর্ধন্য ন হয়। আবার বলছি রি এবং রিকারের পর মূর্ধন্য ন হয়। তাহলে কিভাবে হয় দেখুন। প্রথম আমরা কি পেয়েছি? রি। দেখুন আমরা কিভাবে এই বানানটা লিখি, ছোটবেলা থেকে তো আমরা সবাই লিখছি, আমরা এভাবেই লিখছি। কিন্তু কেন এভাবে লিখি নাই? কারণ আমরা আসলে হয়তো জানতাম না, কিন্তু বাংলা বানানের একটা নিয়ম অনুযায়ী এভাবে আমাদেরকে লিখতে হতো। সেটা হচ্ছে রি এর পরে সবসময় কি বসে? মূর্ধন্য ন বসে। রি এর পরে কখনো দন্ত ন বসে না। ঠিক আছে? কিংবা আমি আপনাদেরকে বলি ঋণী, কিংবা বলি ঋণী, আপনি বলুন কোনটার অ্যান্সার দিবেন? কোনটা অ্যান্সার দিবেন, এটা নাকি এটা? তাহলে কি হবে? দন্ত ন দিয়ে ভুল, মূর্ধন্য দিয়ে রাইট। ওকে, এবার দেখুন রিকার। রি এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে রিকার। ওকে, রিকারটা আমি এবার করলাম, লিখলাম যে তৃণলতা। আবার লিখলাম তৃণলতা। বলুন কোনটা রাইট? অবশ্যই আমরা জানি রিকারের পরে সবসময় কি বসবে? মূর্ধন্য ন, সুতরাং এটাই রাইট, এটা রং। আশা করি আমার দ্বিতীয় বর্ণের যে সূত্রটা আমি বলেছি সেটিও আপনার মাথায় ঢুকেছে। পরবর্তী বর্ণে এবার যাব। পরবর্তী বর্ণ হচ্ছে মূর্ধন্য স। মূর্ধন্য স। বাংলা ভাষায় তিনটা স রয়েছে, একটা হচ্ছে দন্ত স, আর একটা হচ্ছে মূর্ধন্য স, আর একটা হচ্ছে তালব্য স। এখন প্রশ্ন হচ্ছে কোন স বসবে, কিভাবে বসবে? আমাদেরকে মনে রাখতে হবে যে এই তিনটা স এর ব্যবহার আছে কিন্তু। ঠিক আছে? তো আমরা মনে রাখবো যত জায়গায় মূর্ধন্য স হবে এরপরে সবসময় কি বসবে? মূর্ধন্য বসবে। যেমন দেখুন, আমি যদি বলি আমার ভীষণ খারাপ লাগছে, দেখুন ভীষণ, এই ভীষণ শব্দের পরে স এর পরে কি বসলো? দেখুন মূর্ধন্য স, সরি স এর পরে কি বসলো? মূর্ধন্য ন। এখন আপনি যদি বলেন শাসন, এটা কি হবে? হবে না। কেন হবে না? কারণ আমি এখানে বলিনি যে দন্ত স এর পরে মূর্ধন্য হয়, এটা দন্ত স, আমি কিন্তু বলিনি দন্ত স এর পরে মূর্ধন্য হয়। তো এই জন্য এটা স্বাভাবিকভাবে রাইট, এখানে মূর্ধন্য স এর কোনো ব্যবহার নেই। কিংবা আমি যদি বলি, আপনাদের এবার বললাম আমাদের শেখ হাসিনা সবসময় কি দেয় বলুন তো? উনি কোনটা দেন? উপরেরটা নাকি নিচেরটা? এটা না এটা?
অবশ্যই আপনারা সবাই এখন বলতে পারবেন মূর্ধন্য ষয়ের পরে মূর্ধন্য হয়, সুতরাং এটি রং, এটি। তো আমাদেরকে মনে রাখতে হবে র এর পরও কি বসে, মূর্ধন্য বসে। এখন কথা হচ্ছে র এর রূপ কয়টি, একটু সবাই মনে রাখবেন র এর রূপ হচ্ছে তিনটি। কি কি? একটা র, আরেকটা হচ্ছে র্যাপ, আরেকটা হচ্ছে র ফলা। র স্বাধীনভাবে ব্যবহৃত হয়, রেপ উপরে ব্যবহৃত হয়, রফলা নিচে ব্যবহৃত হয়। এই তিনটার পরেও আমাদেরকে সবসময় কি বসাতে হবে, মূর্ধন্য ণ বসাতে হবে। ঠিক আছে, দেখুন কিভাবে। যুদ্ধক্ষেত্রকে আমরা কি বলি, রণক্ষেত্র বলি। এখন আমি এটাও লিখলাম, আবার এভাবেও লিখলাম। কোনটা রাইট হবে বলুন তো, মূর্ধন্য দিয়ে নাকি দন্তন্য দিয়ে? আমরা সবাই জানি র এর পরে মূর্ধন্য হয়, সুতরাং এটাই রাইট, এটা রং। কেন? ওই যে বললাম এগুলো তৎসম শব্দ, এজন্য। আর র এর পরে মূর্ধন্য হয় সেটা আমরা জানি। এবার রেফ দেখুন, বর্ণ, আবার এখানে লিখলাম বর্ণ। কোনটা রাইট? অবশ্যই মূর্ধন্য এর পর কি হয়, সরি রেপের পর মূর্ধন্য হয়, সুতরাং এটি রাইট, এটি ভুল। কিংবা আমি বললাম কর্ণ, কিংবা আমি বললাম কর্ণ, কোনটা রাইট বলুন? অবশ্যই এটি রাইট, এটি রং, কারণ রেপের পর সবসময় কি হয়, মূর্ধন্য হয়। আচ্ছা, এবার আমি যা গেলাম রফলাতে, প্রণাম। খেয়াল করেছেন জিনিসটা? কি লিখলাম আমি এখানে? প্রণাম। তাহলে এখানে মূর্ধন্য কেন হলো? রফলা আছে এজন্য এখানে মূর্ধন্যটা হয়েছে। কিংবা আপনি যদি পরীক্ষার খাতায় লেখেন এরকম করে, তাহলে জিনিসটা কি হবে, ভুল হবে। কারণ আমরা জানি তৎসম শব্দে মূর্ধন্য, রফলার পরে মূর্ধন্য হয়, দন্তন্য কখনো হয় না। আচ্ছা, একই নিয়মে আমি যদি বলি প্রণতি, তাও তো বুঝতে পেরেছেন, এটা আপনারা পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, সবাই বলতে পারেন স্যার তাহলে কেন আমরা এখানে র এর পরে মূর্ধন্য লিখি না? প্রশ্ন আসতে পারে না? হ্যাঁ। কিংবা বলতে পারেন এখানে কোনটি বানান সঠিক হবে, কর্নেল নাকি কর্নেল? কিংবা এখানে যদি বলি গ্রিন কিংবা গ্রিন, কোনটি রাইট? আপনাদের কাছে মনে হচ্ছে এটা ভুল, যেহেতু আমি বলছি র এর পরে মূর্ধন্য হয়, এখানে দন্তন্য হচ্ছে, এটি ভুল। কিন্তু এটিতে আমরা লিখি না। তাহলে কেন আমরা কি ভুল লিখি? একটু পরে আমি আনসার দিচ্ছি। আপনাদের কাছে মনে হচ্ছে এটাই রাইট, কারণ সেটা হচ্ছে র্যাপের পরে মূর্ধন্য হয়, এজন্য এটি রাইট আপনাদের কাছে মনে হচ্ছে। কিন্তু এটি রাইট নয়, এটি রাইট হবে। কেন হবে? একটু পরে আনসার দিচ্ছি। এখন আপনাদের কাছে মনে হচ্ছে রফলার পরে কি হবে, মূর্ধন্য হবে, সুতরাং এটি রাইট। কিন্তু আমি বলছি এটি রাইট হবে না, এটি রাইট হবে। তাহলে কেন? অ্যান্সারগুলো এখন আমি দিব এবার, ঠিক আছে? একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এবার আমি বলি, আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম তৎসম শব্দে মূর্ধন্য বসে, তৎসম শব্দে মূর্ধন্য বসে। সুতরাং দেখুন করেন, করেন শব্দটি কখনো তৎসম শব্দ নয়। এটি হচ্ছে বাংলা, কর থেকে করেন হয়েছে, বাংলা ধাতু হচ্ছে কি কর, কর থেকে কি হয়, করেন হয়। আচ্ছা, তো এত কিছু মুখস্থ রাখার দরকার নাই, শুধু মনে রাখবেন এটি একটি ক্রিয়াপদ। একটু লিখে নেবেন এগুলো আপনারা কষ্ট করে। ক্রিয়াপদে সবসময় দন্তন্য বসে, ঠিক আছে? কি বলছি আমি? তাহলে মনে রাখতে হবে ক্রিয়াপদে কখনো মূর্ধন্য বসে না, ক্রিয়াপদে সবসময় দন্তন্য বসে, এজন্য করেন রাইট। কিংবা আমি যদি বলি ধরেন, এটি, কিংবা যদি বলি মরেন, তাহলে এই বানানগুলো কি হবে, রাইট হবে। আপনি যদি বলেন যে মূর্ধন্য দিয়ে লেখেন, তাহলে এই জিনিসগুলো কি হবে, ভুল হবে। আশা করি এই ভুলগুলো আমরা আর কখনো করব না, কারণ হচ্ছে কি এগুলো আমরা সবাই জানি, এগুলো এক একটা ক্রিয়াপদ, আর ক্রিয়াপদে কখনো মূর্ধন্য বসে না, ক্রিয়াপদে সবসময় দন্তন্য বসে। আশা করি বুঝতে পেরেছেন। এবার কর্নেল, কর্নেল দুটো বানান আমি এখানে লিখেছি, একটা মূর্ধন্য দিয়ে আর একটা দন্তন্য দিয়ে। এখন বলুন কেন
আমি বলেছি এটা রাইট। এই জন্য বলেছি যে আমি প্রথমেই বলেছিলাম তৎসম শব্দে মূর্ধন্য হয়। দেখুন কর্নেল, এটা কি তৎসম শব্দ? নয়। কেন? কারণ এগুলো হচ্ছে ইংরেজি শব্দ। কর্নেল ইংরেজি শব্দ কিনা বলুন তো? অবশ্যই ইংরেজি শব্দ। তার মানে আপনাদেরকে মনে রাখতে হবে যে বিদেশি শব্দ। ইংরেজি কি আমাদের দেশীয় শব্দ নয়, ঠিক আছে কি বিদেশি শব্দ। বিদেশি শব্দে কখনোই মূর্ধন্য বসে না, বিদেশি শব্দে সবসময় কি হয়? দন্ত ন বসে। এজন্যই এটা রাইট, এটা রং। এখন আমি যদি আপনাদেরকে একই নিয়মে বলি যে কর্নার, কিংবা বললাম কর্নার, দেখবেন আমরা যেখানে নাস্তা করি ওখানের মধ্যে একটা কুলিং কর্নার, অনেকেই দেখবেন বানানটা এরকম করে লেখে। তাহলে বানানটা কি শুদ্ধ নাকি ভুল বলুন? এই বানানটা সবগুলোই কিন্তু ভুল। কেন? একটা ইংরেজি শব্দ কর্নার, এটা একটি কি ইংরেজি শব্দ, যার কারণে এটির মধ্যে মূর্ধন্য হবে না, হবে কি দন্ত ন। আশা করি বুঝতে পেরেছেন। আমি অনেকগুলো স্কুল কলেজের নামও আমরা দেখবেন ভুল দেখি, এবং আমাদের অনেক সরকারি প্রতিষ্ঠানের নামের মধ্যেও ওরা বিভিন্ন জায়গায় ইংরেজি শব্দের বানানের মধ্যে ওই রেপ থাকার কারণে মূর্ধন্য দিয়ে দেয়, কিন্তু এটা হবে না, এটা হবে কি দন্ত ন। আচ্ছা, এবার এটার অ্যান্সারে যাই। গ্রিন, গ্রিন কি বাংলা শব্দ? গ্রিন কি তৎসম শব্দ? গ্রিন অবশ্যই এটি হচ্ছে কি বিদেশি শব্দ। বিদেশি শব্দ অর্থাৎ ইংরেজি শব্দ। আর বলছি ইংরেজি শব্দে সবসময় কি বসবে? দন্ত ন বসবে, যার কারণে এটি রাইট, এটি ভুল। আশা করি বুঝতে পেরেছেন। এখন প নিয়ে একটা কথা বলতে চাই আপনাদেরকে, সেটা হচ্ছে এরকম। পন সবাই আমরা জানি যে, বা আমরা অনেকেই বলি প থাকার কারণে এখানে মূর্ধন্য হয়েছে। আসলে এটি ভুল। প থাকার কারণে এখানে মূর্ধন্য হয় নাই। তাহলে কেন হয়েছে? এটি একটি স্বভাবত মূর্ধন্য। কেন এখানে স্বভাবত মূর্ধন্য একটু পর আমি ব্যাখ্যা দিব। এর আগে বলি আমি এখানে কি লিখেছি দেখুন তো, দর্পণ, কিংবা এখানে লিখলাম কৃপণ। এখানে কি মূর্ধন্য থাকার প থাকার কারণে মূর্ধন্য হয়েছে? কিংবা এখানে কি প থাকার কারণে মূর্ধন্য হয়েছে? না, আসলে তা নয়। ব্যাপারটা হচ্ছে প, এখানে পটা লিখছি এজন্য যে প বর্গীয় বর্ণের আগে, প বর্গীয় বর্ণের আগে যদি রেপ থাকে কিংবা রিকার থাকে, আবার বলি প বর্গীয় বর্ণের আগে যদি রেপ থাকে, রিকার থাকে, এরপরে প্লাস প থাকে, পরবর্তীতে মূর্ধন্য হবে। যেমন দেখুন দর্পণ, দেখুন তো আমাদের এই সূত্রটা মিলছে কিনা এখানে। দর্পণ, আবার এখানে আমি একটু লিখে দিচ্ছি দর, তাহলে রেপ, এরপর হচ্ছে কি প, এরপর হচ্ছে রেপ এবং প থাকার পরবর্তী কারণে এর মূর্ধন্য হয়েছে। অর্থাৎ প বর্গীয় বর্ণের আগে রেপ থাকার কারণে এখানে কি হয়েছে? মূর্ধন্য হয়েছে। এখানেও একই নিয়ম এর সাথে মিলিয়ে দেখুন। ক, কয়ের সাথে কি রয়েছে? রিকার। এই রিকারের পরে কি রইল? প, এরপরে মূর্ধন্য। অর্থাৎ রিকারের পরে যদি প বর্গীয় বর্ণ হয়, পরে এখানে কি হবে? মূর্ধন্য হবে। কিংবা আমরা যদি বলি যে অর্পণ, তাহলে দেখুন অর্পণ কোন সূত্র ফলো করেছে? এটা খেয়াল করেছেন? রেপের পরে প থাকলে এরপরে কি বসবে? মূর্ধন্য বসবে। আশা করি এই সূত্রটি আমরা সবাই বুঝতে পেরেছি। আর একটা কথা না বললেই নয়, আমি বলেছি ট বর্গীয় বর্ণে মূর্ধন্য হয়। তো পরীক্ষাতে প্রশ্নওয়ালারা মাঝে মাঝে খুব মজা করে লিখে দেয় ত বর্গীয় বর্ণে কি বসে। তো অপশন থাকে মূর্ধন্য নাকি দন্ত ন। তা আমরা না জেনে না বুঝে, বাঙালিরা আসলে কি ভাব পাগলা, ভাবের মধ্যে পাগল হয়ে অ্যান্সার দিয়ে দেয় কি মূর্ধন্য। আসলে আমি কিন্তু বলেছি দেখুন তো, ত বর্গীয় বর্ণের পর মূর্ধন্য হয়, আমি কি কোথাও বলেছি? বলিনি। সুতরাং ত বর্গীয় বর্ণে কি বসে? দন্ত ন বসে। যেমন দেখুন অন্ত, আমি এখানে কি মূর্ধন্য দেওয়ার কোনো সুযোগ আছে? না, এটা একটু মনে রাখবেন, অনেকে জিনিসটা ভুল করে, এই জন্য আমি বলে দিলাম। বন্ধুরা, এবার আমি 1 মিনিটের মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের অ্যান্সার দিব, যেটি আমি বলি আপনারা বলেন, ম্যাক্সিমাম সময় সেটা ভুল করি। সেটা হচ্ছে স্বভাবত মূর্ধন্য এবং নিত্য মূর্ধন্য কিভাবে চিনব বা কিভাবে বের করব। আপনারা বিসিএস এর প্রশ্নের মধ্যে প্রায় সময় দেখবেন কল্যাণ শব্দটা এসেছে। এখানে বলেছে এখানে কোন ধরনের মূর্ধন্যের ব্যবহার।
অ্যান্সার অনেকগুলো দেওয়া আছে, ওখান থেকে অ্যান্সারটা হবে কি, এটা নিত্য মূর্ধন্য এর ব্যবহার। নিত্য বা স্বভাবত মূর্ধন্য দুইটা একই জিনিস, তো অ্যান্সার দুইটার যে কোনো একটাই হবে, সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হচ্ছে এটা যে স্বভাবত মূর্ধন্য বা এটা যে নিত্য মূর্ধন্য, এটা আবার কি? এটা নিয়ে তো আমার সূত্রের মধ্যে কিছুই নেই, অবশ্যই আছে, কিন্তু একটু মাথা খুললে বুঝতে পারবেন। ব্যাপারটা একদম সহজ। স্বভাবত মূর্ধন্য এবং নিত্য মূর্ধন্য আপনি কিভাবে বের করবেন, যেটার জন্য আমাদের বইতে 9 10 বইতে একটা কবিতা দেওয়া আছে, দেখবেন। কবিতাটা অনেকে মুখস্থ করে নেয়, আমি বলছি কবিতার মুখস্থ করার দরকার নেই, একদম সহজে আজকে থেকে মনে রাখবেন। সেটা হচ্ছে এই সূত্রের বাইরে, টুডে ঋষির পাঠ, এই সূত্রের বাইরে, অর্থাৎ এখানে যতগুলো বর্ণের কথা বলেছি এই বর্ণগুলোর বাইরে যদি দেখবেন কোথাও মূর্ধন্য নয়ের ব্যবহার থাকে, মনে রাখবেন সেটাই স্বভাবত মূর্ধন্য। একদম ক্লিয়ার, কবিতা মুখস্থ করার কোনো দরকার নেই। তাহলে কিভাবে, একটা উদাহরণ দিয়ে এটা দিয়ে শুরু করি। দেখুন আমি ল এর পরে কিন্তু কোথাও বলি নাই মূর্ধন্য হয়। আমার এখানের মধ্যে কি কোনো ল বর্ণটা আছে? দেখুন তো, ল বর্ণটা আছে? নাই। তার মানে এই সূত্রের বাইরে ল, সূত্রের বাইরে না, সূত্রের বাইরে যদি কোনো বর্ণের পরে মূর্ধন্য হয় সেটাকে আমরা বলবো স্বভাবত মূর্ধন্য। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আবার পরীক্ষাতে আসে গণিত, খেয়াল করুন, দেখুন গ এর পরে মূর্ধন্যের ব্যবহার আছে এখানে। বলুন গ কি, আমি কি বলছি গ এর পরে মূর্ধন্য হয়? দেখুন এই লাইনটার মধ্যে কি গ আছে কোথাও? নাই। যেহেতু গ আমাদের সূত্রের মধ্যে নেই, গ আমাদের সূত্রের বাইরে, আর এই বাইরের শব্দের বর্ণের পরে মূর্ধন্যটা হয়েছে, সুতরাং এটাই হচ্ছে কি স্বভাবত মূর্ধন্য। আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন। এখন এই বর্ণটা আবার লেখাচ্ছি আমি, পন, প এর পরে মূর্ধন্য হয়, কিন্তু দেখুন এখানে তো প আছে, তো আমি যে একটা কথা বলেছি প বর্ণ থাকবে, কিন্তু প বর্ণের আগের একটা কথা বলেছেন, একটু আগে আমি লিখেছিলাম, প বর্ণের আগে যদি রেপ থাকে কিংবা রিকার থাকে, এই দুইটা বর্ণ থাকলে পরে মূর্ধন্য হবে। এখন দেখুন প বর্ণের আগে কিছু আছে? শূন্য, কিচ্ছু নেই, যার কারণে এটা আমাদের এই সূত্রের সাথে যাবে না। এটা হচ্ছে কি স্বভাবত মূর্ধন্য। আশা করি সবাই আজকের ক্লাসটি অনেক ভালোভাবে বুঝতে পেরেছেন। এছাড়াও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেটির উত্তর দেওয়ার চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, যদি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার একটি অনুরোধ, সেটি হচ্ছে আপনারা আমার ক্লাসটি বেশি বেশি শেয়ার করবেন, বন্ধুদেরকে জানিয়ে দিবেন, আর আমার বাংলা স্কুল যে চ্যানেলটি রয়েছে এটি সাবস্ক্রাইব করবেন। তবেই আমি এবং আপনি একসাথে বাংলা ভাষা এবং বাংলা সাহিত্য খুব ভালোভাবে জানতে পারবো এবং বুঝতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।